প্রিয় ছাত্রছাত্রী, আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের ইউটিউবে দিয়েছি আমার চ্যানেলে, সেই সেটগুলো তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা প্র্যাকটিস করছো এবং তোমরা অনেকেই খুব ভালো স্কোর করছো। কেউ 40-এ 40, কেউ 38, কেউ 37-33 এরকম। এবং তোমরা জানিয়েছো যে এই প্র্যাকটিস সেটগুলি অত্যন্ত অভিনব। কেন? কারণ বাজার চলতি সেটের সঙ্গে এর কোনো মিল নেই। বেশিরভাগ ক্ষেত্রে যেমন বাজার চলতি সেট থেকে প্রশ্ন তুলে দিয়েছে। এবিটি এর টেস্ট পেপার যেমন প্রায় প্রত্যেকটা পেজে একই প্রশ্ন। সুতরাং আমি কিন্তু সেই ধারা থেকে একটু অন্য পথে হাঁটার চেষ্টা করেছি, কারণ আমি জানি একই প্রশ্ন বারবার সেটের মধ্যে প্র্যাকটিস করে কোনো লাভ নেই। বরং 4-5টা সেট যদি আমরা নতুন নতুন প্রশ্ন দিয়ে করি তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন জানতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। তো যাই হোক, তোমরা আমাকে বলেছো আরো গোটা 6 প্র্যাকটিস সেট দিতে, কিন্তু সেটা এই মুহূর্তে আর সম্ভব হলো না। তাও আমি তোমাদের অনুরোধে 5 নম্বর প্র্যাকটিস সেট দিচ্ছি। এই সেটের প্রশ্নগুলো সত্যিই অভিনব এবং আনকোড়া। তো এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও তাহলে আমার মনে হয় খুব ভালো হবে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আদরিনী গল্প থেকে। গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগবে কদিন? 2 দিন, 1 দিন, কম করে 5 দিন বা 4 দিন? অবশ্যই উত্তরটা আমি একটু ঘুরিয়ে দিয়েছি। উত্তরটা হবে অবশ্যই হবে 4 দিন। কেন 4 দিন হবে? তার কারণ ওখানে বলাই আছে যেতে 2 দিন, আসতে 2 দিন। একটু টেক্সট বইটা ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, হাতি বিক্রি করার সংবাদ বা হাতি পাওয়া গেছে, এই সংবাদ মোক্তার মহাশয় কখন পেয়েছিলেন? এই সংবাদটা তিনি পেয়েছিলেন রাত্রি 2 প্রহরে। আচ্ছা, রাত্রি 2 প্রহর মানে কোন সময়টাকে বোঝায়? রাত 6টা থেকে 9টা প্রথম প্রহর এবং 9টা থেকে রাত্রি 12টা, অর্থাৎ রাত 9টা থেকে রাত্রি 12টার মধ্যে। তাহলে তোমরা বলতে পারো যে স্যার তাহলে আপনি রাত্রি 10টায় দিচ্ছেন, তাহলে এই রাত্রি 10টা তো রাত্রি 2 প্রহরের মধ্যে পড়ে। হ্যাঁ পড়ে, কিন্তু রাত্রি 10টায় বইয়ে উল্লেখ নেই। বইয়ে কোন অপশনটা আছে? রাত্রি 2 প্রহরে। সুতরাং এই অপশনটাই লিখবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই আদরিনী গল্পটা যদি তোমাদের 4th সেমিস্টারে থাকতো, অর্থাৎ বড় প্রশ্ন লেখার উত্তর লেখার জন্য থাকতো, তাহলে এই গল্পটা এত সুন্দর এবং বাংলা সাহিত্যে এটা একটা এত অভিনব গল্প যে এর থেকে 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতেও তোমরা খুব ভালো, মানে তোমাদের খুব ভালো লাগতো মোট কথা, এবং আমিও পড়িয়ে খুব মজা পেতাম। তো আমি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি। আচ্ছা বলো তো, গল্পের নাম তো আদরিনী, তো এই গল্পে আদরিনী গল্পে কি মোক্তার মহাশয় সত্যিকারের হাতি প্রেমিক ছিলেন, পশুপ্রেমী ছিলেন? সত্যিই কি তিনি আদরিনীকে খুব ভালোবেসে কিনেছিলেন, নাকি আদরিনী তার অহংবোধ এবং আত্মমর্যাদার যে আঘাত লেগেছিল সেই তার বদলা নেওয়ার জন্য কিনেছিলেন? অর্থাৎ এই আদরিনী তার অহংবোধের প্রতীক না তার পশু প্রেমের প্রতীক? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো এটা, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। পরের প্রশ্ন, 2-1 জন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল। বালকেরা কি বলেছিল? হয় না পাড়ায় কোনো নতুন কিছু এলে, কারো বাড়িতে নতুন কিছু এলে ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে একটা মনের মধ্যে একটা ঈর্ষা হিংসা তৈরি হয়, তখন ছোট ছোট বাচ্চারা কি করে, সেই জিনিসটা যতই ভালো হোক তার একটা খুঁত বের করা, তার একটা নিন্দা করা বা প্রচলিত ছড়া কাটতে থাকে। সেই রকমই পাড়ার 2-1 জন অশিষ্ট বালক, অশিষ্ট বালক মানে যারা খুব দুরন্ত চঞ্চল। দেখো, বালক কে শিষ্ট আর কে অশিষ্ট এটা খুব আপেক্ষিক, কারণ বালক অবস্থায় প্রত্যেককে মোটামুটি আমরা কম বেশি অশিষ্ট। সবাই একটু দুরন্তপনা দুষ্টুপনা করেই থাকি। যাই হোক, অশিষ্ট বালকেরা কি বলেছিল? হাতি তোর গোদা পায়ে মাছি, হাতি তোর লেজটা কেন ছোট, হাতি তোর গোদা পায়ে নাতি, কোনোটাই নয়। সঠিক উত্তর হলো হাতি তোর গোদা পায়ে নাতি। আসলে এখানে নাতি মানে কিন্তু লাথি। ঠিক আছে, কলকাতাইয়া উচ্চারণে এটা হয়তো নাতি হয়েছে। যেমন কলকাতার মানুষ, আমরা বলি বাস থেকে নামবো, ওরা বলে
বাস থেকে নামবো। আমরা বলে উঠেছি, ওরা বলে উঠেছি। এই যে ঠকে ট উচ্চারণ করা, ছকে চ উচ্চারণ করা, এটা ওদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, জয়রাম বাবু হাতি চেয়ে চিঠিতে কি লিখেছিলেন? দেখো এটা কিন্তু যথেষ্ট কঠিন। দেখো জয়রাম বাবু এতটাই তেল মারতে ভালোবাসতেন বা কি বলবো অয়েলিং করতে ভালোবাসতেন যে তার কথা শুনে কেউ হাতি পাঠাবে না এটা হতেই পারে না। তিনি কত সুন্দর একটা বিশেষণ ব্যবহার করেছেন, মহারাজ শ্রী নরেশচন্দ্রকে একটা চিঠি লিখবেন, তার জন্য তিনি যে বিশেষণটা ব্যবহার করেছেন সেইটা শুধু একবার দেখো। হ্যাঁ, বলতে পারো এইটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক ব্যাকরণের ভাষায়। তো এটা তোমরা মনে রাখবে কি করে? প প শ্রীল শ্রীম শ্রীন, এটা যদি মনে রাখতে পারো বাকিটুকু হয়ে যাবে। তাহলে প্রবল পরাক্রমী শ্রীল শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু, না একটু ভুল হয়েছে। সঠিক উত্তর হবে প্রবল প্রতাপান্বিত শ্রীল শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু। তুমি ভাবো এই সম্বোধনের মাধ্যমে তার ভাষা জ্ঞান, একই সঙ্গে তার বিনয়, তার মানে কি বলবো তেল দেওয়ার মানসিকতা কতটা সুন্দর, এই সম্বোধনেই সেটা বোঝা যায়। আমাদের সমাজেও এরকম মুক্তার মশাইয়ের মতো অনেক মানুষ আছে, সাদাসিধে মানুষ যারা অনেক বাড়িয়ে বলে। হ্যাঁ, ঠিক সেই টাইপের। পরের প্রশ্ন, মাহুতের ইঙ্গিতে হাতিটি মাহুতের ইঙ্গিতে আদরিনী কি করেছিল? সুর দোলাচ্ছিল, নাকি মুক্তার বাবুকে সেলাম করছিল, না জানু পাতিয়া বসিল, চিৎকার করছিল? আচ্ছা দেখো প্রিয় ছাত্রছাত্রী, এখানে যে চারটা অপশনের মধ্যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে তিনটে অপশন কিন্তু সাধারণ চলতি ভাষায় লেখা, কেবল গ অপশনটা সাধু ভাষায় লেখা। এবং তোমরা লক্ষ্য করে দেখবে আদরিনী গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা, সুতরাং এই গ অপশনটা হওয়াই স্বাভাবিক। তৈল ও সিন্দুরে তাহার ললাট রাঙা করিয়া দিল, কে? জয়রাম বাবু নিজে, নাকি মাহুত, নাকি মেজ বউ বড় বউ? অবশ্যই বাড়ির বড় বউ। কেন? কারণ বাড়ির বড় বউয়েরাই সাধারণত এইসব মাঙ্গলিক কাজকর্ম দেখাশোনা করেন। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মুসাবিদা করিলেন। কিসের বিজ্ঞাপন? এটাও প্রশ্ন হতে পারে। অথবা মুসাবিদা শব্দের অর্থ কি? এখানে দুটো প্রশ্ন লুকিয়ে আছে, আমি সে দুটোই ধরিয়ে দিয়েছি। আচ্ছা যদি আমরা বলি কিসের বিজ্ঞাপন, তাহলে অবশ্যই হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। হাতি কেনার তো নয়, হাতি বিক্রির নয়, হাতি প্রদর্শনেরও নয়। ঠিক আছে, হাতি কেনার যে তারা ছিল তাতে বিজ্ঞাপন দেওয়ার মতো পরিস্থিতি সময় কোনোটাই ছিল না। হাতি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়নি, তিনি হাটে বিক্রি করতে পাঠিয়েছিলেন। তাহলে হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন। ঠিক আছে, যেমন আমরা বাড়ি ভাড়ার বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখি যে টু লেট লেখা থাকে বাড়িতে, অনেক সময় ল্যাম্পপোস্টে, স্কুল কলেজের পাশেও দেওয়ালে, ল্যাম্পপোস্টে, গাছে এরকম বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়। ঠিক তেমনি হাতি ভাড়া দেওয়ার বিজ্ঞাপন ছাপিয়েছিলেন মুক্তার মহাশয়। আচ্ছা যদি মুসাবিদা প্রশ্নটা হয়, মুসাবিদা শব্দের অর্থ কি, তাহলে সঠিক উত্তরটা হবে দেখো খসড়া তৈরি করা, প্রচার করাও নয়, বিজ্ঞাপন সাটানোও নয়, প্রচারপত্র বিলি করাও নয়, খসড়া তৈরি করাকে বলা হয় মুসাবিদা। আচ্ছা, তাহার জন্য ডাক্তার খরচ, ঔষধ পথ্যাদির খরচ প্রতিদিন 5-7 টাকার কমে নির্বাহ হয় না। কার জন্য? তোমরা এক কথায় উত্তর দিয়ে দেবে আমি জানি, আদরিনীর জন্য। কিন্তু না, যদি আদরিনী উত্তর দিয়েছে তাহলে ভুল উত্তর হয়ে যাবে। মুক্তার মহাশয়ের জন্যও নয়, মুক্তার মহাশয়ের জ্যেষ্ঠ পৌত্রের জন্য, বড় নাতির জন্য। আচ্ছা বলতো বিয়ে কার হয়েছিল? জ্যেষ্ঠ নাতনির। তার নাম কি ছিল? কল্যাণী। কিন্তু জ্যেষ্ঠ পুত্রের নাম এখানে পাওয়া যায় না। তো এই গেল গল্প থেকে প্রশ্ন। পরের প্রশ্ন কবিতা থেকে, দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি কোন দিকটির প্রতি আলোকপাত করেছেন? আমি একটু অন্যরকম প্রশ্ন করলাম, কারণ কবিতাগুলো এতই ছোট যে আগের 4টি সেটে মোটামুটি সব প্রশ্নই উঠে গেছে, তাই আমি একটু ঘুরিয়ে ফিরে অন্য প্রশ্ন দেওয়ার চেষ্টা করলাম যে দিগ্বিজয়ের রূপকথা কবিতায় কবি কোন দিকটির প্রতি আলোকপাত করেছেন।
নারীর স্বাধীনতা ও শক্তির উপর, নারীর দুর্বলতার উপর, নারীর পরাধীনতার উপর, সবগুলি ঠিক। সঠিক উত্তর হবে ক, নারীর স্বাধীনতা ও শক্তির উপর। নারী যে অবলা নয়, তারাও যে মানুষ এবং তাদেরও যে স্বাধীনতা প্রয়োজন আছে, এবং স্বাধীনভাবে তারা বাঁচতে পারলে, তারা তাদের শক্তির যথোপযুক্ত প্রয়োগ করলে যে কোনো অসম্ভব কাজকে তারাও সম্ভব করবে। বর্তমান নারী, ঊনবিংশ শতাব্দীর নারী কিন্তু সেটা প্রমাণ করেছে। আজকে একবিংশ শতাব্দীতে নারী সর্বত্রই, কোথাও তাকে বাদ দেওয়া যাবে না। তারপর নবনীতা দেব সেনের প্রথম উপন্যাস কোনটি? নবনীতা দেব সেনের প্রথম উপন্যাস আমি অনুপম। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর দিগ্বিজয় কি ধরনের ছিল? রাজকুমারীর দিগ্বিজয় শারীরিক দিগ্বিজয়, বৌদ্ধিক দিগ্বিজয়, আত্মিক দিগ্বিজয়, না মানসিক দিগ্বিজয়। খরজুরের দ্বীপ কিসের প্রতীক? মুক্তির, সাফল্যের? ক এবং খ দুটোই? কোনোটিই নয়। সঠিক উত্তর ক এবং খ দুটোই। গার্সিয়া লোরকা কে ছিলেন? গার্সিয়া লোরকা ছিলেন, আমরা জানি, একজন কবি। তাহলে প্রতিবাদী কবি। পরের প্রশ্ন, ধর্ম শব্দের প্রকৃত অর্থ কি? যা আমাদেরকে জাতিগত পরিচয় নির্দেশ করে? এটা তো হতেই পারে না। যা আমাদের ধারণ করে, টিকিয়ে রাখে? অবশ্যই। যা আমাদের লড়াই করতে প্রেরণা দেয়? না। যা আমাদের প্রাতিষ্ঠানিকতা, প্রতিষ্ঠা ও দখলের কথা শেখায়? এটা তো হতেই পারে। তাহলে সঠিক উত্তর হলো খ। পরের প্রশ্ন 16 নম্বর, আইনস্টাইন জাতিতে কি ছিলেন? ইহুদি। আগুন বানাবার জন্য আগুন কিসের প্রতীক? আমাদের হাত দুটোই লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। তা আগুন কিসের প্রতীক? সৃষ্টির প্রতীক, ধ্বংসের প্রতীক? ধ্বংস সৃষ্টির, কোনোটিই নয়। সঠিক উত্তর ধ্বংস সৃষ্টির। আগুন ধ্বংসও করতে পারে, সৃষ্টিও করতে পারে। রোসো, আমার জন্য দাঁড়াও, রোসো শব্দের অর্থ কি? রোস করো, বিশ্রাম নাও, অপেক্ষা করো, সবগুলি ঠিক। সঠিক উত্তর হবে গ, অপেক্ষা করো। পরের প্রশ্ন, ক স্তম্ভ খ স্তম্ভ মিল করে সঠিক বিকল্পটি বেছে নাও। লোকে বলছে, বঞ্চলাবাই বলে, দুর্পথ বলে, আনন্দ মাকে বলে। দেখো, এটা কোনো নোট বইও পাবে না, বাজার চলতি কারো কোনো মডেল সেটে পাবে না। আমি এটা আমার নিজের মতো করে তৈরি করেছি। দেখো, লোকে বলছে দামা বড় পুণ্যবান। বঞ্চলাবাই বলে দামা হলো গিয়ে মায়ের পোটরাজ। দুর্পথ বলে কি বলে? এই বাচ্চারা মার বেজন্মাটাকে। আনন্দ মাকে বলে মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। সুতরাং সঠিক অপশন কি হবে তোমরাই আমাকে কমেন্টে জানাও। আগের সেটগুলোতে যেমন জানিয়েছো, এখানেও তেমনি জানাও। পোটরাজ কথার অর্থ কি? মায়ের ছেলে? না। মায়ের সেবক, মায়ের পূজারী? কোনোটি নয়, মায়ের সেবক। দামার ছেলে কোথায় পড়ে? হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, কনভেন্টে, ইংলিশ মিডিয়াম স্কুলে? সঠিক উত্তর হবে হাই স্কুলে ইংরেজি পড়ে। পরের প্রশ্ন, বেলুড় মঠ কে নির্মাণ করেছিলেন? 1897 সালে বেলুড় মঠ নির্মাণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। কোনটি বিবেকানন্দের প্রবন্ধ গ্রন্থ নয়? ভাববার কথা, চারিয়ারি কথা, বর্তমান ভারত, পরিব্রাজক। আমরা জানি আমাদের আলোচ্য পাঠ্যাংশ মানে প্রবন্ধটা ভাববার কথা প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বর্তমান ভারতও স্বামী বিবেকানন্দের, যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। পরিব্রাজকও স্বামী বিবেকানন্দের। তাহলে কোনটা নয়? চারিয়ারি কথা। এটা সাধারণত আমার যতদূর ধারণা, এটা প্রমথ কি বলবো, প্রমথ চৌধুরীর। তারপর সঠিক ক্রম অনুসারে সাজিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো। কোন ভাষা জিতছে সেইটি দেখো। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না? তাহলে এইটা প্রথম। দ্বিতীয়টা হলো তাহলে বি এ, তারপর সি, না না, তারপর ডি, তারপর সি। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে, বি এ ডি সি। তারপর সত্য মিথ্যা নির্বাচন করো। পেঁচুয়া, বিশেষণ, বাহাদুর, সমাস এগুলো মরার লক্ষণ। সত্য। মরণ নিকট হলে নতুন চিন্তার উদয় হয়। মিথ্যা। মুসলমান ওস্তাদের গান কেমন? ভাবহীন কিন্তু প্রাণবন্ত। এটাও মিথ্যা। চলিত কথার ভাবরাশি প্রাণবন্ত। সত্য। তাহলে প্রথম দুটো সত্য, মাঝের দুটো মিথ্যা। এক চোটে পাথর কেটে যায়, দাঁত পড়ে না, কার? রামদার, তলোয়ারের, সাপ ইস্পাতের? সবগুলি ঠিক, সাপ ইস্পাতের। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার কে হন? দিব্যেন্দু বড়ুয়া। আমি এখানে মানে 4টা করে অপশন দিইনি। কেন দিইনি? কারণ 4টা করে অপশন দিলে তোমাদের গুলিয়ে যেতে পারে। তোমরা এই প্রশ্নগুলোকে মাথায় সেট করে নেবে। রূপক সাহার লেখা কোন উপন্যাসে মোহনবাগানের সিল জয়ের কথা আছে? একাদশে সূর্যোদয়। মহিনের ঘোড়াগুলির স্রষ্টাকে? গৌতম চট্টোপাধ্যায়। হেমাঙ্গ বিশ্বাস পরিচিত ছিলেন কি হিসাবে? গণসংগীত শিল্পী হিসাবে।
যাত্রা শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্রে। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? স্পর্শধ্বনি। ক স্তম্ভ খ স্তম্ভ মিল করো। অল্প প্রাণ বর্ণ, মহাপ্রাণ বর্ণ, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। দেখো আমি এখানে তোমাদের একটা জিনিস সহজ করে দিচ্ছি, যে ঘোষ বর্ণ অঘোষ বর্ণটা মনে রাখতে পারলেই সব হয়ে যাবে। কি? প্রথমত মনে রাখবে ঘোষের গরু জোড়ায় থাকে, তাহলে বর্গের প্রথম জোড়া কোনটি? ক খ। দ্বিতীয় জোড়া গ ঘ। তাহলে ঘোষ আগে না অঘোষ আগে? অ আগে না ঘ আগে? অ আগে। তাহলে প্রথম জোড়াটি হবে অঘোষ, দ্বিতীয় জোড়াটি হবে ঘোষ, অর্থাৎ ক খ অঘোষ, গ ঘ ঘোষ। ঠিক আছে? তাহলে ঘোষের গরু জোড়াই থাকে, তাহলে জোড়াই জোড়াই ঘোষ, অঘোষ বর্ণ ঘোষ বর্ণ। এই গেল আমাদের ঘোষ বর্ণ অঘোষ বর্ণ। তাহলে অঘোষ বর্ণ হচ্ছে বর্গের প্রথম দ্বিতীয়, আর ঘোষ বর্ণ হচ্ছে বর্গের তৃতীয় চতুর্থ। আর অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে মাথায় রাখতে হবে অল্প প্রাণ 1 3, মহাপ্রাণ 2 4। তাহলে অল্প প্রাণ বর্ণ হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ, আর মহাপ্রাণ বর্ণ হবে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। সুতরাং আমি আর অপশন দিইনি, এটা তোমরা বুঝে নিও, দিয়ে আমাকে তৈরি করে দেখিও। 32, শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি, সুরতরঙ্গ এগুলি কি জাতীয় ধ্বনি? অবশ্যই অবিভাজ্য ধ্বনি, কারণ এগুলো তুমি লিখে প্রকাশ করো। ধ্বনি শব্দের আদি অর্থ ছিল ধনবান বা বিত্তশালী। বর্তমান অর্থ পরিবর্তিত অর্থ সৌভাগ্যবান। এটি কি জাতীয় শব্দ পরিবর্তন? শব্দার্থের প্রসার। তারপর সম্ভ্রান্ত শব্দের আদি অর্থ ছিল সম্যক ভ্রান্ত, কিন্তু বর্তমান অর্থ কি? মর্যাদা সম্পন্ন। এটি কি জাতীয় পরিবর্তন? শব্দার্থের উৎকর্ষ। গবাক্ষ শব্দের আদি অর্থ ছিল গরুর চোখ, বর্তমান অর্থ জানালা। এটি কি জাতীয় পরিবর্তন? শব্দার্থের রূপান্তর। প্রথম অর্থের সঙ্গে শেষ অর্থের কোনো মিলই নেই। দুহিতা শব্দের আদি অর্থ ছিল দহনকারিণী নারী, কিন্তু বর্তমান অর্থ কন্যা। এটি কি জাতীয় পরিবর্তন? এটি শব্দার্থের উন্নতি। বারন্ত শব্দের আদি অর্থ ছিল যা বাড়ছে, কিন্তু বর্তমান অর্থ কি? অভাব। তাহলে এটা অর্থের অবনতি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতগুলি? 25টি। অন্তস্থ জ, র, অন্তস্থ জ, বয়ে বিন্দু র, ল, ব এগুলি কি জাতীয় ধ্বনি? তাহলে এই যে অন্তস্থ জ বললাম, সুতরাং অন্তস্থ ধ্বনি। হাঁসজারু, বকচ্চ, বাংলিশ এগুলি কি জাতীয় শব্দ? এগুলো জোর কলম শব্দ। দুটি শব্দ কাটা জোড়া করে যে নতুন শব্দ তৈরি হয়, এটাও ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম বা নতুন শব্দ সৃষ্টির একটা নিয়ম। তাহলে এই শব্দগুলো সৃষ্টি করেছেন সাধারণত সুকুমার রায়, হাসি খুশি মজার ছড়ার জন্য। এই ছিল প্রিয় ছাত্রছাত্রী 40টা সেটের 5 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। তো আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষা সবার খুব ভালো হবে। তোমাদেরকে পুনরায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি পিডি বাংলা স্যার এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, তোমাদের ভালো হোক, তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। ধন্যবাদ।